I really want to do a Mezban in Chittagong while I'm ambassador. Oh, nice. That's a big experience actually. Yes. আমি যখন প্রথম ব্লগ শুরু করি আমার কোনো এরকম টার্গেট ছিল না যে আমি এটা করব না, বাট এখানে অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে। মানে অ্যালগোরিদম আপনাকে পুশ করবে যে এই ভিডিওটা আপনার বেশি চলে। আপনি দেখবেন যে কেউ যদি একটা প্যাটার্নে ঢুকে যায় সে ওই ভিডিওটাই বারবার করে। তো আমার যখন প্রথম গুলশানে গিয়ে দেখলাম 60 টাকায় খিচুড়ি পাওয়া যাচ্ছে রাস্তার পাশে, গুলশানে কিন্তু বিভিন্ন রেঞ্জের আয়ের মানুষ আছে। আমি চেষ্টা করছি এমন একটা কিছু দেখাইতে যাতে হচ্ছে যে মানুষটা 20,000 টাকা বেতন পায় সে কমফোর্টেবলি খাইতে পারে, আবার যে লোকটা 2 লাখ টাকা বেতন পায় ও ওইটার প্রতি একটা আস্থা তৈরি হয় মানুষের। আসসালামু আলাইকুম। কেমন আছে ভাই? ভালো আছেন ভাই? কি খাবো ভাইয়া? ভর্তাগুলা দেন সব, ওগুলো তো দিব। আর হচ্ছে মগজ দেন, দিলাম। কলিজাটা দেন, দিচ্ছি। এই তো। মাছ ভর্তা আপনার ফেভারিট, থ্যাংক ইউ। বেগুন ভর্তা, টমেটো সালাদ তো আপনার লাগবেই, পেঁয়াজ ভর্তা সিগনেচার আইটেম। আবার এখানে অনেক মানুষ কমেন্ট করবে বা বলবে বা বলে থাকে আমাকে যে আপনি বাসা থেকে খাবার আনেন না কেন, এত যেহেতু কষ্ট হয়। ঢাকা শহরে যে মানুষটা 20,000 টাকা বা 25,000 টাকার চাকরি শুরু করে তার আসলে ফ্যামিলি এখানে থাকে না। সে ঢাকা শহরে 25,000 টাকায় ফ্যামিলি নিয়ে একটা মডারেট লাইফ স্ট্যান্ডার্ড লিড করা খুবই কঠিন, এখন আমরা সবাই জানি। রায়হানিজম ট্রাভেল এন্ড ফুডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি সেই পূর্ব পরিচিত বহুচেনা মামা হোটেলে। আর মামা হোটেলের বহুচেনা একটা আইটেম হচ্ছে এই পেঁয়াজ মরিচ ভর্তা, যেটা কাইন্ড অফ এতাবি ভাষায় মামা হোটেলের অ্যাপিটাইজার বলা যায়। তো খেয়ে দেখি, এটা দিয়ে শুরু করতে হয় আসলে মামা হোটেল এলে। আমি রাহেন বাসুদ, আমার পেজের নাম রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড। দীর্ঘদিন সাংবাদিকতা করার পর সাংবাদিকতার এক্সপিরিয়েন্সটা একটু ইনফরমেশন, একটু খাবারের তথ্য দিয়ে আমি পরিবেশন করে থাকি আমার পেজে। এবং আমার পেজে সাধারণত আমি আন্ডাররেটেড হিডেন জেম টাইপের ফুড আইটেমগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। কারওয়ান বাজারে আমার একটা ভিডিও আছে যে কারওয়ান বাজারের যে বণিক এবং শ্রমিক যারা 24 ঘন্টায় ওইখানে পড়ে থাকেন, ওইখানের মানুষ কিন্তু বাসা থেকে খাবার নিয়ে আসতে পারে না, ওরা যত বড় লোকই হোক, ওর কিন্তু কোটি টাকার ব্যবসা। তো কারওয়ান বাজারেও আমি দেখছি যে যখন এই ভিডিওটা করলাম আমি বেশ সাড়া পেয়েছিলাম, আমি বেশ কয়েকটা অ্যাওয়ার্ডে নমিনেশনও পেয়েছিলাম এই ভিডিওটার কারণে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা জনরা, এইটা আমাকে সাধারণ মানুষের কাছে একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করেছে। এবং সাধারণ মানুষ বলতে আমরা অনেক বড় সামগ্রিক অর্থে যেটা বুঝি ওইটা না। সাধারণ মানুষ হচ্ছে যারা হচ্ছে ঢাকা শহরে কাজ করে খায় এবং একই সাথে যাদের হচ্ছে এখানে ফ্যামিলি থাকে না, এই দুইটার একটা মিশ্রণ। আমি যখন একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করতাম তখন থেকে আমার কাছে মনে হচ্ছে ইনস্টিটিউশন থেকে বের হওয়া দরকার। আমাদের ওই প্রতিষ্ঠানে একটা মাল্টিমিডিয়া জার্নালিজম প্লাস মোবাইল জার্নালিজমের উপর একটা আলাদা কোর্স করানো হয়েছে। আমার সবচেয়ে বড় শিক্ষার ব্যাপার ছিল এটা যে মোবাইল দিয়েও মানুষ ভিডিও তৈরি করতে পারে, স্টোরিটা বলতে পারে। মোবাইল জার্নালিজমকে একসময় খুব নাক ছিটকানো হতো বাংলাদেশে, এখনও হয়তো হয়, বাট মোবাইল দিয়ে যে প্রপার স্টোরি মেকিং করা যায়, মোবাইল দিয়ে যে আলাদা করে গল্পটা বলা যায়, এই জিনিসটা আমি শিখছি। এইটুকু কনফিডেন্স আমি গ্রো হয়েছে। কোনো একটা জায়গায় আমার অফিসেরও একটু ডিসকমফোর্ট ফিল হতে পারে যে আমি হয়তো একটা জায়গায় একটা ভিডিও করতেছি, দেখা গেল যে ওই ভিডিওটার কারণে আমি খুব ব্যাকলেশ খেলাম, তখন কিন্তু আমার নাম আসবে অমুক জায়গার সাংবাদিক রায়হান মাসুদ এই কাজটা করছে, কারণ আমার যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিক পরিচয়। তো ওইখান থেকে আমার মনে হয়েছে যে আসলে আমার এই চাকরিটা ছেড়ে দিয়ে এই কাজটা করা উচিত। যেই মানুষটা ঢাকায় টেস্ট পরীক্ষা দিতে আসে ওদিন কিন্তু প্রথম নিজের বাড়ির বাইরে বাইরে খায়। আপনি হিসাব করে দেখেন, কারণ ইন্টার পর্যন্ত কিন্তু একটা লাইফ মোটামুটি আমরা বাসাতেই কাটাই, বাসায় খাওয়া দাওয়া, আম্মু হয়তো রান্না করতেছে, হয়তো আমরা ট্যুরেও যাই না, এরকম অর্থনৈতিক নানা ধরনের সংকট থাকে। সো যেই ছেলেটা বা যেই মেয়েটা ইন্টার লাইফ পার করে প্রথম টেস্ট পরীক্ষা দিতে ঢাকায় আসে, সে প্রথম খাওয়া দাওয়া করার আগে অনেকেই আমার ব্লগটা দেখে, এবং আমার ব্লগটা দেখে তারা হচ্ছে কোন জায়গায় সস্তা খাবার পাওয়া যায়, শাহবাগের
আজিজ সুপার মার্কেটের নিচে কী পাওয়া যায় এইটা দেখি। তো এই খাবারগুলো যখন ওদের দেখে তারা খুব উপকৃত হয়েছে এবং ওদের অনেকেই আমাকে খুব থ্যাঙ্কফুলি ইনবক্সে নক করে জানাইছে। আমি যেহেতু ফুড নিয়ে কাজ করি, আমাকে অনেক রেস্টুরেন্ট নানা ধরনের অফার দেয় এবং যেহেতু আমি একটা নিজের ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছি রায়হানিজমের দিকে বেস করে, আমার মনে হয় আমি সেই অফারগুলো বেছে বেছে নেই। ধরেন আমার 10টার মধ্যে 2টা কন্টেন্ট থাকে যেটা আমি পেইড কোলাবোরেশন করতেছি। মাঝে মধ্যে এরকম হয়েছে যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে যেই খাবারটা পরিবেশন করা হয়েছে পরের দিনই নর্মাল একজন কাস্টমার ওই খাবারটা পাচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খুব দুঃখ লাগে, কারণ হচ্ছে আমি যখন একটা কথা বলি নিজের মুখে, এইটার যখন এই যে আপনার কথার একটা ভ্যালু, ওই ভ্যালুটা থাকে না তখন। তো আমি কিন্তু ওদেরকে সরাসরি বলি যে রেস্টুরেন্টগুলো যাই যে আপনারা যদি এই খাবারটা কালকে না দেন আপনি হয়তো ইমিডিয়েট 5 জন কাস্টমার পাবেন, কিন্তু আপনার যে লাইফ টাইম সার্ভিস ওইটা আপনি পাবেন না কখনো। I really want to do a Mezban and Chittagong Warm Ambassador. Oh, nice. That's a big experience actually. কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে একটা পারফরমেটিভ আর্ট এবং পারফরমেটিভ আর্টে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, যেখানে আসলে অভিযোগ থাকবেই, কারণ কোনো প্রফেশনই একদম পারফেক্ট না, কোনো প্রফেশনে আপনি পারফেকশন আনতে পারবেন না। তো একজন হয়তো একটা জিনিস খুব ভালো বলতেছে, এটা হয়তো অত ভালো না, যে কারণে আমি কোনো খাবারকে আসলে একটা কারণে অশ্রদ্ধা বা অসম্মান করতে চাই না, কারণ হচ্ছে আমি যেই খাবারটা 200 টাকা দিয়ে কিনে খাচ্ছি বা 500 টাকা দিয়ে কিনে খাচ্ছি, এই খাবারটা অনেকের অ্যাফোর্ডই করতে পারেন না। তো আমি যখন ওই খাবারটাকে খুব নেগেটিভ বলি, আমার কাছে খুব নেগেটিভ কোনো খাবারই লাগে না সত্যি কথা বলতে গেলে, যে অখাদ্য আর একটা বলে না জঘন্য খাবার, এই ব্যাপারটা আমার কাছে লাগে না। তো আমার যদি খুব আহামরি না লাগে আমি মোটামুটি বলি, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে ধরেন কিছু খাবার থাকে আমার আসলে মুখে লেগে থাকে, কয়েকটা রেস্টুরেন্টের খাবার আমার আসলেই খুব ভালো লাগে, সেগুলো আমি খুব ওইভাবেই বলি যে এই খাবারটা আপনার না খাইলেই না। তো তখন হয়তো ওই অভিযোগটা আমি খুব নিব, কারণ আমি আপনাকে রেকমেন্ড করছি ওই জায়গাটা। আর যখন আমি মোটামুটি বলবো তখন এটা আসলে অডিয়েন্সের উপর, আপনি আসলে যাবেন কি যাবেন না। বাসার খাবার খাওয়া অলওয়েজ বেস্ট, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আমার ব্লগগুলোই ওই মানুষগুলোর জন্য যাদের আসলে বাসায় খাবার খাওয়ার অপশনটা নেই। যে মানুষটা আসলে সন্ধ্যাবেলা ফিরে সে আবার রান্না করবে এই এনার্জি হয়তো থাকবে না, তার সারাদিন কাজ করে। যে মানুষটা দুপুরবেলা আপনার অফিস এরিয়াতেই থাকবে, তার হয়তো ওই অফিস এরিয়ার মধ্যেই কোনো একটা ক্যান্টিনের 80 টাকার ক্যাটারিংয়ের খাবারই নিতে হবে, যে হচ্ছে ভাত, একটু ডিম, একটু ডাল, একটু সবজি দিয়ে তাকে দিয়ে যাবে। কারণ এগুলোর দামও কিন্তু এখন 100 টাকা 120 টাকা হয়ে গেছে।